বিএনপিকে দুর্বল ভাবলে ভুল করা হবে। একটা দিন ভোটের অধিকারটা পাবে, সেদিন তাদের শক্তিটা তারা প্রদর্শন করবে। আপনারা আসলে জানেন বলেই আমরা যেন আপনার সমবেত হতে না পারি, সংগঠিত হতে না পারি, আমাদের মিছিল করতে না পারি, সমাবেশ করতে না পারি, তার জন্য আপনারা সেটাকে ওইভাবে দূরে সরিয়ে রাখছেন এবং নির্বাচনটাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন। দেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে সরকার অর্থনীতি দুর্বল করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তনের কারণও জানতে চান তিনি। অর্থমন্ত্রী বলছেনই যে বিদেশিদের চাপে তাদেরকে এই পরিবর্তনটা করতে হয়েছে। আমরা তো পরিষ্কার করে জানতে চাই এই বিদেশটা কোন বিদেশ। ইসলামী ব্যাংক কি প্রবলেমগুলো ক্রিয়েট করেছে যে জন্য তার পুরোপুরি ম্যানেজমেন্ট চেঞ্জ করতে হচ্ছে। আর দলটির আরেক নেতা ডক্টর মঈন খান ব্যাখ্যা দেন কেন বিএনপি ভিন্ন উপায়ে আন্দোলন করছে না। এই মুহূর্তে গণতন্ত্র অনুপস্থিত, এটা সরকারের জন্য একটা উদ্বেগের বিষয় হওয়া উচিত। যদি সরকার সত্যিকার ভাবে চিন্তা করে দেশ থেকে অন্য সব রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে দিয়ে একটা একদলীয় ডেসপোটিক সরকার কায়েম যদি করে, সেটা কিন্তু সরকারের জন্য ভালো হবে। সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে মুখোমুখি করে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করেছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। এটা অ্যালার্মিং সিচুয়েশনে চলে গেছে। মঞ্জুর মিলন, এসএটিভি, ঢাকা। এদিকে নাশকতার আশঙ্কা থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপিকে সভা সমাবেশ করতে দেয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 10 জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে এ দাবি করেন তিনি। এদিকে আলাদা অনুষ্ঠানে কোনো অপশক্তিকে দলে জায়গা না দিতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সজীব ইমামকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাইনুল শোভন। 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এই সমাবেশের সার্বিক প্রস্তুতি দেখতে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, অনুমতি দেওয়ার এখতিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, কিন্তু কেন তারা সমাবেশ করতে দেয়নি সে ব্যাখ্যাও দেন তিনি। তাদেরকে অনুমোদন দেয়া না দেয়া এখন এটা হলো বিএনপির বিষয়। তারা কোনো নাশকতা বা নৈরাজ্যের কোনো প্রকার আভাস ইঙ্গিত পেয়েছেন কিনা, আমার তো মনে হয় সেরকম কোনো বিষয় থেকে তারা অনুমতি দেননি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের অনুষ্ঠানে উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে সংগঠনটিকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের। আজকে দল ভারী করার জন্য অপশক্তিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। ঘরের মধ্যে ঘর সৃষ্টির জন্য দেখা যায় যে অনেক পরগাছা অনুপ্রবেশকারী অপশক্তিকে দলে বেরানো এবং এরাই অঘটন কথা। এদিকে জাতীয় প্রেস ক্লাবের অপর অনুষ্ঠানে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি ও জামাতের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। মাইনুল শোভন, এসএটিভি, ঢাকা। এমপিদের গানম্যান দেওয়ার বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, পুলিশ দিয়ে নিরাপত্তা দিলে জনপ্রতিনিধির বৈশিষ্ট্য থাকে না। দুপুরে 3 দিনের সফরে রংপুর গিয়ে তিনি একথা বলেন। গাইবান্ধা সংসদ সদস্য লিটন হত্যা প্রসঙ্গে এরশাদ বলেন, এমপি হত্যা ভালো কথা নয়, জনপ্রতিনিধিরা জনবিচ্ছিন্ন নয়, জনবান্ধব। এছাড়া তিনি বলেন, বিএনপির অবস্থা ভালো নয়, রাজনীতিতে তারা অস্তিত্ব হারানোর পথে। তাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জাতীয় পার্টির ক্ষমতায় আসার সুযোগ আছে বলেও দাবি করেন এরশাদ। সুষ্ঠু নির্বাচন হয়, জাতীয় পার্টির ক্ষমতা আসার সুযোগ আছে, আল্লাহ সৃষ্টি করেছেন। বিএনপির অবস্থা তো ভালো না, দেখতেই পাচ্ছ, আন্দোলন করতে পারছে না, সমাবেশ করতে পারছে না। সেই জায়গায় আমি মনে করি যে আমরা উঠে এসেছি অনেক। এদিকে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জামায়াতে ইসলামের সুন্দরগঞ্জ পৌর আমির সাইফুল ইসলাম মণ্ডলের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করে। গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ভোরে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চ্যাংমারি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সাইফুল ইসলাম ওই ইউনিয়নের চ্যাংমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশের দাবি, তার কাছ থেকে লিটন হত্যার অনেক তথ্য পাওয়া গেছে। গত 31 ডিসেম্বর সন্ধ্যা 6টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ী গুলিতে নিহত হন লিটন।
আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গিদের সক্ষমতা কমলেও বিচ্ছিন্ন হামলার আশঙ্কা এখনো আছে, এমনটা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। ডিএমপি হেডকোয়ার্টারে গুলশান হামলা ও নিহতদের স্বজনদের মধ্যে অনুদান দেওয়া শেষে সকালে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, যে কোনো সময় আবারও যে হামলার চেষ্টা হতে পারে সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আসাদুজ্জামান বলেন, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জঙ্গিবাদের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি জানান, গুলশানের হলি আর্টিজানে হামলার সঙ্গে জড়িত কয়েকজন জঙ্গিকে শনাক্ত করা বাকি আছে। তাদের শনাক্ত করে মামলার পুরো প্রক্রিয়া শেষে অভিযোগপত্র দেওয়া হবে বলেও তিনি জানান। এখনো বিকৃত হয়ে দু একটি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, কারণ এই অন্ধ গোষ্ঠী, এই বিপদগামী, এই জঙ্গি, এই সন্ত্রাসী, যাদের কোনো মানবতা নাই, যাদের কোনো ধর্ম নাই, তারা মানুষ জাতির শত্রু, সারা মানবতার শত্রু। সুতরাং নর্মাল সাধারণ জ্ঞান বুদ্ধি যাদের নাই, যারা মসজিদে মানুষ মারে, যারা গির্জায় মানুষ মারে, যারা নিরীহ লোককে হত্যা করে, এই পাপিষ্ঠদের বিচ্ছিন্ন কোনো ঘটনা করবে না, এই নিশ্চয়তা দেওয়া যায় না। তবে সেই ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক আছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা 10 মামলায় আগামী 1 ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেছে আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। এর আগে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আদালতে বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা বলেন, খালেদা জিয়া অসুস্থ, তাই তিনি আদালতে আসতে পারেননি। সময় চেয়ে করা আবেদন মঞ্জুর করেন আদালত। সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে করা 10টি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল আজ। মামলাগুলো হল রাজধানীর দারুসালাম থানার 8টি মামলা, রাষ্ট্রদ্রোহের 1টি মামলা ও যাত্রাবাড়ি থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলা। খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন জানান, সময় আবেদন মঞ্জুর করে আদালত খালেদা জিয়াকে পরবর্তী শুনানির তারিখে হাজির হবার নির্দেশ দিয়েছেন। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য জরুরি, এমনটাই মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনে জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন ও বিকল্পধারা বাংলাদেশের সাথে আলোচনায় রাষ্ট্রপতি একথা বলেছেন। এ সময় রাষ্ট্রপতির কাছে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তাব দেয় সবগুলো রাজনৈতিক দলই। এসইউ সেলিমের প্রতিবেদন। নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ও পরবর্তী সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরই অংশ হিসেবে সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। আলোচনা শেষে রাষ্ট্রপতির কাছে দেওয়া প্রস্তাব তুলে ধরেন দলগুলোর প্রধানরা। শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি সব দলের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তারা। আইনের বিধানাবলী সাপেক্ষে এই নির্বাচন কমিশনের যে কথা সংবিধানে লেখা আছে, আইন কিন্তু গত 46 বছরে তৈরি হয়নি। ফলে আমরা আইনের কথা বলেছি, তবে যেহেতু একদলীয় পার্লামেন্ট, সেই জন্য তড়িঘড়ি করে এই আইনটা যেন পাশ করা না হয়। একজন প্রাক্তন নির্বাচন কমিশনার তার এক্সপেরিয়েন্স থেকে যেভাবে বুঝবে, সেজন্য তাকে সেখানে সংযুক্ত রাখাটা আমরা যুক্তিযুক্ত মনে করেছি। 14 সালে যে 5ই জানুয়ারি যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়েছিল, ওই ধরনের প্রশাসনের নির্বাচন আমরা আর চাই না। এটা আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন এবং এটাই আমরা দরখাস্ত করছি। এরপর সাবেক রাষ্ট্রপতি ডক্টর একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে বিকল্প ধারা বাংলাদেশের প্রতিনিধিরা রাষ্ট্রপতির সাথে সংলাপে বসেন। পরে নিজেদের প্রস্তাব তুলে ধরেন দলটির নেতারা। একটাই কথাই ছিল বারবার, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটাই জনগণের প্রত্যাশা এবং এটা যেন প্রতিফলিত হয়, এটাই ছিল আমাদের বক্তব্য। রাষ্ট্রপতি দুটো জিনিসকে দুভাবে চিহ্নিত করেছেন এবং ভবিষ্যতে বলেছেন। একটি হচ্ছে গিয়ে নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, আর 2 মোর ইম্পর্টেন্ট, নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে। বৈঠকে আবারও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপর জোর দেন রাষ্ট্রপতি। এসইউ সেলিম, এসএটিভি, ঢাকা। রোগীদের পড়ার উপযোগী প্রেসক্রিপশন দিতে হবে, এ বিষয়ে চিকিৎসকদের নির্দেশনা দিয়ে 30 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
অস্পষ্টতার কারণে চিকিৎসকদের দেওয়া প্রেসক্রিপশনের 98% পড়া যায় না বলে অভিযোগ রয়েছে বিক্রেতাদের। এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, অস্পষ্ট লেখার জন্য অনেক সময় ভুল ওষুধ দেওয়া হয়, আর এসব অভিযোগ স্বীকার করেছেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। মিজান আহমেদের প্রতিবেদন। কিছু করার নেই, দেখছি তো, দেখলাম কিছু বুঝা যাচ্ছে না, ওষুধ তো উল্টা পাল্টা হয় তাহলে তো আপনারই জানা লাগবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ওষুধ বিক্রেতা ও রোগীর স্বজনদের এই কথোপকথন ধরা পড়ে এসিটিভির ক্যামেরায়। চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনের অস্পষ্টতার কারণে ভোগান্তির কথা জানালেন তারা। লেখা এভাবে লেখা যে কোনো স্লিপ 98% স্লিপে বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না, এখন আবার ডাক্তারের জোর করতে হবে, আমাদের রোগী তো ইমার্জেন্সি। যখন আমরা না বুঝি তখন আমরা ওনাকে আবার বলি, ভাই আপনি একটু আবার স্যারের কাছে যান। ওনারা বুঝতে না পারার কারণে আবার ফিরে ডাক্তারের কাছে পাঠাচ্ছে আর কি। এটা আমাদের অনেক দেখা যাচ্ছে, বাট রোগীরও অনেক সমস্যা হচ্ছে। আর দেখা যায় ফার্মাসিস্টও এরা ফায়দা লুটে নিজেদের কোম্পানির ঔষধ এটা দিয়ে দেয়, তখন ভালো খারাপ তো আমরা বুঝবো না, যার কারণে আমরা হয়রানির শিকার হই। এদিকে ভুল ওষুধের নেতিবাচক প্রভাব ও অস্পষ্ট লেখার নেপথ্য কারণ তুলে ধরেন এই চিকিৎসক। কাছাকাছি নাম অনেক দেখা যায় এন্টি ওষুধ থাকতে পারে, এটা একদম টোটালি বিপরীত টাইপের একটা ওষুধ থাকতে পারে। অথবা এটা বুঝলাম না, সে একটা ওষুধ দিয়ে দিলেন, কিন্তু কখনোই করা উচিত না। আমাদের তো পেশেন্ট প্রচুর দেখতে হয়, যেমন আমাদের এখানে 150 রোগী দেখতে হয়, একটা রোগীকে 2 বার 3 বার করে দেখতে হয়। তাহলে এত তাড়াতাড়ি আমি তো আসলে টাইপ করে লেখাও সম্ভব না, তাহলে তো আমরা সারাদিন 150 রোগী দেখতে পারবো না। এমন বাস্তবতায় সোমবার চিকিৎসকদের স্পষ্ট লেখার প্রেসক্রিপশন দেওয়ার আদেশ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রজ্ঞাপন জারির নির্দেশ দেয় হাইকোর্ট। ডিজি হেলথ এবং আমাদের বিএমডিসি এদেরকে বলেছেন যে 30 দিনের মধ্যে একটা সার্কুলার ইস্যু করা, যে সার্কুলারকে নির্দেশ দিতে হবে যে ডাক্তাররা যে প্রেসক্রিপশন লিখবে সেখানে তারা বড় হাত এবং পড়ার মতো যোগ্য হাতে লিখতে হবে, এবং অথবা প্রিন্টেড কপিতে এই প্রেসক্রিপশনগুলো রোগীদের দিতে হবে। রুলে উচ্চ আদালতের নির্দেশনার পর গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানাতে স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্টদের 6 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আর এই ব্যাপারে আগামী 6 সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে বলছে একটি কমপ্লায়েন্স রিপোর্ট আদালতে দেওয়ার জন্য। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। ইসলামী ব্যাংকের মতো বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সিলেট শহরতলির গলফ ক্লাব মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান। চা বাগানে সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।